নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে চোখ রাখছি খবরে। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া। বুধবার বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের সূচনা হলো নতুন নেতৃত্বের। বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া। কোনো বিরোধী প্রার্থী না থাকায় এবং আপত্তি উত্থাপিত না হওয়ায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তাঁর নির্বাচনের প্রস্তাব। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যরাই তাঁর সমর্থনে প্রস্তাব উত্থাপন করেন। বিধানসভায় এই ঐক্যমত রাজনৈতিক পরিপক্কতারই পরিচয় বহন করে বলে মনে করছে পর্যবেক্ষকরা। বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তাঁর লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অধ্যক্ষ রামপদ জমাতিয়া। সম্মানীয় সদস্যবৃন্দ, সবাইকে নমস্কার, যতন খুলুমখা। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশনের কার্যসূচি অনুসারে আমাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায় আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্পূর্ণভাবে অবগত যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত এই গণতান্ত্রিক ব্যবস্থায় বিধানসভার অধ্যক্ষ পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ। এই গৌরবময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থন আমার একান্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনাদের সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব। দুবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হিসেবে রামপদ জমাতিয়ার অভিজ্ঞতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আস্থা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাননীয় স্পিকার মহোদয়, প্রথমেই আমি আপনাকে সম্বোধন করলাম এজ এ লিডার অফ দ্য হাউস। আজকে অত্যন্ত আনন্দের দিন যে আপনার মতো একজন ব্যক্তিত্ব এবং বহুদিন আপনি দুবারের বিধায়ক, পাশাপাশি সামাজিক কাজে এবং রাজনীতির সাথে আপনি বহুদিন ধরে জড়িত এবং আপনি মন্ত্রীও ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের। সেই জায়গায় আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে এখানে অপোজিশন লিডারও আছেন এবং সমস্ত যারা আমাদের ট্রেজারি বেঞ্চে আছেন, অপোজিশনে যারা আছেন, সবার পক্ষ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে আপনি যা এই চেয়ারের মর্যাদা, নিরপেক্ষতা বজায় রেখে আপনি সবসময় কাজ করবেন এবং আপনার এই যে নতুন একটা দায়িত্ব আপনার পড়লো সেটা যেন একটা ইতিহাসে লেখা হয়ে থাকে, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে স্পিকারের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তাঁকে অভিনন্দন জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলের সংখ্যাগত উপস্থিতি কম হলেও তাদের মতামত ও উদ্বেগ প্রকাশের যথাযথ সুযোগ নিশ্চিত করা হবে এবং বিধানসভার মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা উঁচু পদে, খুবই গুরুত্বপূর্ণ আসনে আপনি অধিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যেকেই কোনো একটা দল থেকে নির্বাচিত, আপনি নির্বাচিত হয়ে এসেছেন। তারপরেও কোনো কোনো চেয়ারে যখন আমরা যাই তখন যে দলের ঊর্ধ্বে উঠে সেই চেয়ার এবং সেই চেয়ার থেকে গোটা রাজ্যকে, গোটা সমাজকে, গোটা ভবিষ্যৎকে সেভাবে আমাদের তার বিচার করতে হয়। আমরা আশা করব স্যার যে এই বিধায়ক হিসাবে, আপনি মন্ত্রী ছিলেন বিগত টার্মে, আমি তখন ছিলাম না, কিন্তু বিধায়ক হিসাবে গত 3টে টার্ম দেখেছি এবং রাজনীতিতে জয়েন করার আগে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে আপনার যে নিষ্ঠা এবং লেগে থাকার যে প্রবণতা, যে না আমি তার সাথে আছি, কাজে এই ক্ষেত্রটিও আপনি সফল কাম হবেন
এবং সেভাবেই আপনি চালাতে পারবেন এই আস্থা ব্যক্ত করে আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নবনিযুক্ত অধ্যক্ষ রামপদ জমাতিয়াকে অভিনন্দন জানান কংগ্রেস পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহাও। কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে অপুষ স্পিকার হিসাবে আজকে আপনি নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ আসনে অলঙ্কৃত করছে। আমরা বিশ্বাস করি আপনার প্রতি যে বিধানসভাতে সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এবং হাউসকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন আমাদের বিশ্বাস আছে। এর আগেও আপনি যখন স্পিকার ছিলেন না তখনও চেয়ারম্যান ছিলেন, মধ্যে মধ্যে হাউস পরিচালনা করেছেন, তখনও দেখেছি আপনার দৃষ্টিভঙ্গিটা একটা নিরপেক্ষ রয়েছে এবং আমি আপনার প্রতি আমার বিশ্বাস রেখে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গত বছরের 26শে ডিসেম্বর তৎকালীন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদটি। বিধানসভার সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জরুরি হয়ে ওঠে নতুন অধ্যক্ষ নির্বাচন। 2023 সালের বিধানসভা নির্বাচনে গোমতী জেলার বাগমা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন রামপদ জমাতিয়া। জনজাতি রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এই প্রবীণ নেতা। তাঁর রাজনৈতিক জীবনে অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছে অনেকেই। রামপদ জমাতিয়ার জন্ম 13 ফেব্রুয়ারি 1957 সালে। এর আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জনজাতি সমাজের উন্নয়নমূলক নানা উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রামপদ জমাতিয়া 2018 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী নরেশ জমাতিয়াকে 2833 ভোটের ব্যবধানে পরাজিত করে বাগমা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর থেকে রাজ্যের জনজাতির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিতি পান রামপদ জমাতিয়া। সব মিলিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি সমাজের একজন প্রবীণ প্রতিনিধিকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে সামনে আনা বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা বলে মনে করছে পর্যবেক্ষক মহল। এর মাধ্যমে একদিকে যেমন পাহাড়ের জনজাতি সমাজের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে, তেমনি জোট সঙ্গীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে আগামী নির্বাচনী লড়াইয়ের জন্য রাজনৈতিক জমি মজবুত করার কৌশলও নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমগ্র শিক্ষা অভিযান ও অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবি ফের জোরালোভাবে উঠে এসেছে ত্রিপুরা বিধানসভায়। 2 দশকেরও বেশি সময় ধরে অনিশ্চিত চাকরির মধ্যে কাজ করা এই শিক্ষকদের ভবিষ্যৎ বেতন কাঠামো ও সামাজিক সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়করা, যদিও এখনও আদালতের বিবেচনাধীন বিষয়টি। সমগ্র শিক্ষা অভিযান এবং অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবিতে বুধবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে শোনা গেল চড়া সুর। দীর্ঘ সময় ধরে চাকরির অনিশ্চয়তার মধ্যে কাজ করে যাওয়া শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক বিধায়ক। প্রসঙ্গটি উত্থাপন করেন বিধায়ক পল দাংশু। 2 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেও এই শিক্ষকরা এখনো স্থায়ী মর্যাদা পাননি, যদিও তারা উচ্চ আদালতের থেকে ইতিবাচক রায় পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। একই পরিস্থিতি শিকার ভোকেশনাল ও অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরাও আরটিই আইনের আওতায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড সম্পূর্ণ করার পরও শিক্ষকদের নিয়মিত করা হয়নি। শুধু পাঠদান নয়, বুথ লেভেল দায়িত্ব, মিড ডে মিল পরিচালনা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দায়ের করা বিশেষ অনুমতি পিটিশন প্রত্যাহারে জানানো হয় দাবি। দুর্নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময়। 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবায় নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করেন। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করেন এবং বিভিন্ন বিভাগে এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা উনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে
এখন ওনারা বলছেন যে এসএলপি কেন মানে উঠিয়ে না, তখন তো আপনারা এই কারণেই ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না, ডাবল ইঞ্জিন এক জায়গায়, সেটা তো ঠিক আছে, আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, না আমরা আপনারা এগুলি সমস্ত করবেন, কিন্তু আপনারা করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন ডাবল ইঞ্জিন, যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে আপনারা কিন্তু সৃষ্টি করেছেন, এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হচ্ছি, হাইকোর্টে হোক সুপ্রিম কোর্ট হোক, দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউর টেনিউর। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আইন দপ্তরের সঙ্গে পরামর্শ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিয়মিত বেতন স্কেল প্রদান করতে হবে। যদি নিয়মিত আমরা দিই তাহলে অতিরিক্ত প্রায় 4,000 কোটি টাকা আমাদের তার মধ্যে আমাদের যাবে। কোথা থেকে আমরা পাবো সেই টাকাটা? এভাবে দেওয়া যায় না, তো দেয় না এইভাবে, না দেয় এইভাবে, দেয় এইভাবে, আরে এইভাবে দেয় না। লিডার অফ দ্য হাউস বলছে সিএম সাহেব কি শেষ করছে? সিএম সাহেব শেষ করেছে বক্তব্য, তারপর দেখান না কি বলছে এগুলি। ইনফ্রাস্ট্রাকচারে সাকসিতে আমরা অনেক কিছু করছি। আরে আমরা সাকসিতে ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি, তারপর এবং সেখান থেকে যখন আয় বাড়বে তখনই আমরা এগুলো কভার করতে পারবো। কাজে এই কারণেই কিন্তু যে সংবিধানের আর্টিকেল 136 এই কারণেই আমরা এই এসএলপি দায়ের করি। এসএলপি প্রত্যাহার করা হলে বেতনের মাত্র 10% রাজ্যকে বহন করতে হবে, বাকিটা বহন করবে কেন্দ্র। 200-রও বেশি শিক্ষক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের পরিবারের জন্য নেই পেনশন বা ডাইন হার্নেস সুবিধা বলে উঠে আসে দিনের অধিবেশনে। দ্রুত ব্যবস্থা নিয়ে সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য স্থায়ী ও সম্মানজনক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান বিরোধী দলের বিধায়করা। আসাম সহ একাধিক রাজ্যে এসএসএ শিক্ষকদের পূর্ণ সুবিধা দেওয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব বলে এদিনের অধিবেশনে উল্লেখ করেন সংশ্লিষ্ট বিধায়করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার লোক ভবন অভিযানে কৃষক সংগঠনগুলোর বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় শহর আগরতলায়। পুলিশের বাধা সত্ত্বেও কর্মসূচি চালিয়ে যেতে গিয়ে হয় ধস্তাধস্তি। বুধবার সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও খ্যাত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত লোকভবন অভিযানকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। মিছিল লোকভবন অভিমুখে অগ্রসর হলে বাধা দেয় পুলিশ। প্রেক্ষিতে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের, তবে বাধা উপেক্ষা করেই তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা চালান আন্দোলনকারীরা। जनवाद का एक स्थिति में आम जनता को उनका मांगों को लेकर सरकार के सामने शांतिपूर्वक तरीके से जो आ रहे हैं उसको यहाँ पे पुलिस को रख के दमन करने का बात ये त्रिपुरा का सरकार किया है। बीजेपी सरकार ये नहीं चाहती है कि आम जनता उनके मांगों को लेके सड़कों पर उतरे। तो अगर वो ये नहीं चाहते तो हमारे मांग को पूरा करो। 2018 में जिस तरीके से मांग अलग अलग वादे किए थे वो एक भी वादा पूरा नहीं हुआ। ये बोले थे कि 7th पे कमीशन लागू होगा, नहीं पूरा हुआ। ये बोला कि हमारे नौजवानों को हर साल 50,000 1 लाख रोजगार का अवसर देगा, नहीं दिया। किसानों का आमदनी दुगना करने का बात था, किसान का आमदनी दुगना क्या, उनका दुख दर्द दुगना हुआ है। किसान आत्महत्या कर रहे हैं, ये स्थिति है। किसानों का फसलों को सही दाम नहीं है। आदिवासियों को जो सब हमारे वामफ्रंट का सरकार जो सब मदद करती थी उस सबको खत्म किया। पलायन बड़े पैमाने में त्रिपुरा से अन्य राज्यों को, केरल में काफी लोग यहाँ के युवा आके काम करते। अगर यहाँ रोजगार होता क्यों ये होगा? यहाँ सार नहीं मिला, यहाँ कीटनाशक नहीं मिल रहा, फसलों को सही दाम नहीं, धान खरीद नहीं हो रहा है। तो ये सब लेके किससे बोलेंगे? जनवाद में ये जो डेमोक्रेसी है इसमें सरकार से ही बात रखेंगे, पर इस तरीके से, जिस तरीके से पुलिस यहाँ पूरा रफ हैंडल किया है, हमारे जो पवित्रकार हमारा राज्य सचिव है उनको हमको रोकने के लिए ये बहुत ही हम इसका खंडन करते हैं।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন উত্তর গেট সংলগ্ন এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পুনরায় ধস্তাধস্তি হয়, ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে এলাকায়। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই লোকভবন অভিযান সরকারের জনবিরোধী, কর্পোরেট পন্থী ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ক্ষেত মজুরদের দাবি, জমিয়াদের দাবি কিচ্ছু পায় না, তাহলে এর বিচার হবে। বিজেপির পতন শুরু হয়েছে, ঢাকের বাদ্য বেজে গেছে, মানুষ জেগেছে। আজকের এই মিটিংয়ে বিজেপির প্রচুর লোক আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এসেছেন তারা এই দাবিতে। এই যে আপনাদেরকে আটকানো হলো, মানে মূলত এই বিষয় নিয়ে কি বলবেন? আপনারা বেরোতেই পারলেন না, আন্দোলনের জন্য বেরোতেই পারলেন না, আপনারা কি আগে জানিয়েছিলেন পুলিশকে? আন্দোলন তো বেরোতে দিল না, কিন্তু আমরা তো সাহস করে বেরিয়ার ভেঙে এই জায়গায় এসেছি। রবীন্দ্র মনে আটকিয়েছিল, মানুষের স্রোতকে তো আটকাতে পারেনি। আমরা তো যুদ্ধ করতে আসিনি। কৃষক বিরোধী নীতির অবিলম্বে প্রত্যাহার, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি ক্ষেত্রে কর্পোরেট নিয়ন্ত্রণ হ্রাস ছিল এই লোকভবন অভিযানের মূল উদ্দেশ্য বলে দিন জানিয়েছে সংগঠন। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের কৃষক সমাজ কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তাদের তীব্র অসন্তোষ ও প্রতিবাদ স্পষ্টভাবে তুলে ধরেছে বলেও জানিয়েছে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় উৎসবের কারণে সর্বসম্মতভাবে টিটিএডিসি নির্বাচনের তারিখ 13 এপ্রিল থেকে একদিন এগিয়ে 12 এপ্রিল করার প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে ত্রিপুরা বিধানসভা। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাংস্কৃতিক আবহ বজায় রাখার স্বার্থে দেওয়া হয়েছে এই প্রস্তাব। সর্বসম্মত সিদ্ধান্তে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের তারিখ একদিন এগিয়ে আনার প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে ত্রিপুরা বিধানসভা। প্রস্তাব অনুযায়ী পূর্ব নির্ধারিত 13 এপ্রিলের পরিবর্তে ভোট গ্রহণের সুপারিশ করা হয়েছে 12 এপ্রিল। বুধবার ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশনের চতুর্থ দিন জিরো আওয়ারে আলোচনায় বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। 13 এপ্রিল জনজাতিদের বৈশ্য উৎসব এবং বাঙালিদের নববর্ষ কেন্দ্রিক আর বিশ্ব উৎসব পালিত হওয়ায় ওই দিন নির্বাচন হলে ভোটারদের অংশগ্রহণ ব্যাহত হতে পারে। এই প্রেক্ষিতে নির্বাচনের দিন পরিবর্তনের দাবি তোলেন সুদীপ রায় বর্মন। এই প্রস্তাবে সায় দেয় সিপিআইএম, কংগ্রেস, আইপিএফটি এবং তিপ্রামথার সদস্যরা। নির্বাচন আমাদের টিটিএডিসি নির্বাচন ঘোষণা করেছে 13th এপ্রিল এবং 17th এপ্রিল তার রেজাল্ট, ইফ আই এম নট মিস্টেকেন। তো 13th এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও আমরা কি বলে আর বিশু না কি যেন বলে 13th, এটা আমরা পালন করি। তো আমি প্রস্তাব রাখতে চাই, যদি হাউস এখানে স্টেট ইলেকশন কমিশন অ্যানোনিমাসলি একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট ডেট, প্রিপোন হবে না কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়, তো রয়ে গেল পোস্টপোন। 13, 14, 15 সংক্রান্তি মাস, পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি আকর্ষণ, অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেহেতু প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স। শাসক দল বিজেপিও বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে বলে বিধানসভায় এদিন উল্লেখ করেন বিরোধীরা জিতেন্দ্র চৌধুরী। তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং আইপিএফটি নেতা তথা সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের তারিখ
নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করে সমর্থন করেন এই পদক্ষেপকে। একই সঙ্গে 12 এপ্রিল নির্বাচন আয়োজনের সুপারিশ করেন তিপ্রামথার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, যা সমর্থন করেন উপস্থিত সবকটি রাজনৈতিক দলের সদস্যরা। পরিশেষে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পেশ করেন মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী, যা সর্বসম্মতভাবে গ্রহণ করে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেয় ত্রিপুরা বিধানসভা। আমি দেখি যদি 13 তারিখ না করে একদিন 12 তারিখ করা যায় কিনা। তো এই একদিন যদি করা হয় তাইলে আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয় না। এটা আমাদের প্রস্তাব। Speaker, sir, as the State Election Commission has declared the election to the TTADC on 13th April 2026 and counting of votes on 17th April 2026, keeping in view the festive sentiment of the large section of tribal and Bengali population of the state and their deep association and involvement with different festivals scheduled on the proposed election date, it is unanimously proposed to defer the election date, and it is unanimously proposed to prepone the election date on 12th April 2026 with counting date be unchanged. Only the election date to be preponed. Instead of 13. সমগ্র ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে স্পষ্ট হয় একটি পরিণত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে ত্রিপুরার রাজনৈতিক পরিসরে। একদিকে নির্বাচনী প্রক্রিয়ার সময়ানুবর্তিতা ও প্রশাসনিক কাঠামো বজায় রাখার প্রয়োজনীয়তা, অন্যদিকে সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতি সংবেদনশীলতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করল ত্রিপুরা বিধানসভা। এখন নজর থাকবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। কমিশন যদি এই প্রস্তাব গ্রহণ করে তবে তা শুধু একটি তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হবে না, বরং এটি বিবেচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামাজিক অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ বাড়ানোর একটি দৃষ্টান্ত হিসাবেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভিলেজ কমিটি নির্বাচন আগামী জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিয়েছে রাজ্য সরকার। বুধবার এই বিষয়ে শুনানির পর এই কথা জানিয়েছেন তিপ্রামথা পক্ষের আইনজীবী। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বুধবার শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এই ক্ষেত্রে আগামী জুন মাসে শেষ সপ্তাহের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে সর্বোচ্চ আদালতে এফিডেভিট জমা দিয়েছে রাজ্য সরকার। শুনানি শেষে এই কথা জানিয়েছেন তিপ্রামথা পক্ষের আইনজীবী। One matter regarding BC election matter, today Supreme Court accepted the affidavit submitted by the State Election Commission. In their affidavit, State Election Commission have mentioned that they submitted their schedule of the village committee election, and they have give in their affidavit that they will complete the process, including the declaration of result by end of June 2026. That is the last week. By last week of June 2026, they will complete the process, including the declaration of the result of the village committee election. Then the court accepted. And second issue is that regarding the pending of the bills, this matter has been listed in the court number 14, and the court admitted the writ petition filed by the TTADC regarding the pending of bills. And this matter accepted, so now court will send a notice to the respondents. Regarding BC election matter, this matter again listed on 20 May 2026. So now the BC election will be done under the supervision of the Honorable Apex Court. ভিলেজ কমিটি নির্বাচনের পাশাপাশি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বকেয়া বিলগুলির মামলারও এদিন শুনানি হয় বলে জানিয়েছেন তিপ্রামথা পক্ষের আইনজীবী। Sir, who appeared on behalf of the respondent and the petitioners? For the bills pending, for bill pendings and for the village committee election. For village committee election, on behalf of the petitioner, Mr. Gopal Shankaranarayanan appeared on behalf of the petitioner, that is Maharaj Project, and on behalf of the TTADC, I myself appeared on behalf of TTADC. And for the State Election Commission and the rest of the respondent, that is the State Election Commission, State Government, Union of India, learned Attorney General Mr. Venkatramani appeared on behalf of the respondents.
40 days I have appeared, and for the bill spending, just Mr. Divan, senior advocate, appeared on behalf of the petitioner, and none appeared because today is the first day for the admission stage, so none appeared on behalf of the respondents in the matter related to bill spending. Thank you. উল্লেখ করা যেতে পারে ভিসি নির্বাচন ঝুলে আছে 2016 সাল থেকে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ আইন 1994 এর অধীনে দীর্ঘদিনের অমীমাংসিত গ্রাম কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতীয় নির্বাচন কমিশন এবং ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্দেশ দেওয়ার দাবিতে করা একটি আবেদনের জবাবে নোটিশ জারি করেছিল সর্বোচ্চ আদালত। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন করার পক্ষে আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিপ্রামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল আগরতলা রামনগরের বাসিন্দা ও স্যান্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তীর। ভোর 4:45 নাগাদ শান্তির বাজার দমকল বাহিনীর কাছে খবর আসে রাজাপুর এলাকার কিছুটা দূরে একটি স্কুটি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নন্দন চক্রবর্তী হিসেবে। আগরতলা থেকে বিলোনিয়া যাওয়ার পথে স্কুটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। দুর্ঘটনার খবর পেয়ে মনবাধর ভাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু করেছে তদন্ত। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁর মৃতদেহ। এদিনেই মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে আনা হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। নন্দন চক্রবর্তীর অকালে মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নন্দন কালকে রাত্রে হঠাৎ করে আমরা খবর পাই ভোর রাতে অত্যন্ত হৃদয় বিদারক বিলুনিয়া যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেছে। বিস্তারিত আমরা এখনো কিছু জানি না, পাইনি যে কীভাবে হয়েছে, কেন যাচ্ছিল, কারা ছিল। আমি এটাই বলবো যে আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা জীবনযাত্রাকে আরও সংযত করুন এবং এইভাবে চলাফেরা করবেন না। এটা বারবার আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অত্যন্ত সংযতভাবে চলাফেরা করুন। আপনি রাত্রিবেলা ভোর রাতের দিকে এত যাওয়ার দরকার ছিল না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।